স্বপ্ন জড়িয়ে দাও অবুঝ কুসুম কলি রঙেতে রাঙিনা যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও হাত বাড়িয়ে দাও দু হাত বাড়িয়ে দাও সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনটা একদমই সহজ না। প্রতি মুহূর্তে অসংখ্য চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে হয় এই প্রতিবন্ধী মানুষগুলোকে, এবং এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে এগিয়ে যেতে তাদেরকে অসংখ্য প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। আর এই বিশেষ অবস্থা শুধুমাত্র প্রতিবন্ধী ব্যক্তির জীবনটাকেই প্রভাবিত করে না, প্রতিবন্ধী ব্যক্তির পরিবারকেও মারাত্মকভাবে প্রভাবিত করে। দর্শক, কী সেই চ্যালেঞ্জ, কী সেই প্রতিবন্ধকতা, কী ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয় একজন প্রতিবন্ধী ব্যক্তিকে এবং তার পরিবারকে, সেটাই জানবো আমরা আমাদের আজকের অনুষ্ঠানে। দর্শক, আজ আমরা এমন একটি পরিবারের সাথে পরিচিত হব যে পরিবারে রয়েছে একজন তীব্র মাত্রার সেরেব্রাল পলসি বৈশিষ্ট্যসম্পন্ন শিশু। বিশেষ চাহিদা সম্পন্ন এই শিশুটিকে নিয়ে পথ চলতে যেয়ে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে এই পরিবারটিকে, সেই অভিজ্ঞতার কথা শুনতে এবং আপনাদেরকে শোনাতে আমি আজ চলে এসেছি মিরপুরের পীরের বাগে। চলুন দর্শক, প্রথমে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই সেই পরিবারটির সাথে। কি খবর দোহা? এই যে আন্টি এখানে, আন্টি এখানে। কি খবর দোহা, তুমি কেমন আছো? কেমন আছো বাবা? দোহা তুমি কেমন আছো বাবা? কেমন আছো তুমি? কেমন আছো তুমি? কেমন আছো? এই যে তুমি কেমন আছো বাবা? তুমি কেমন আছো? কি মিষ্টি তার হাসি, কি সুন্দর করে হাসছে। দর্শক, আজকে দোহার এই বিশেষ পথ চলার কথা তুলে ধরতেই আমার দোহাদের বাসায় আসা। আমরা এখন দোহার সম্পর্কে বিস্তারিত জানব। দর্শক, আমি এখন ডেকে নিব দোহার মাকে। দোহা, মাকে ডাকি আমরা, চলো তো আমরা মাকে ডাকি। দর্শক, দোহা তো কথা বলতে পারে না, আমি দোহার আম্মাকে ডেকে নিচ্ছি। আপা একটু আসেন। এই মুহূর্তে দোহা অনেক খুশি, কারণ দোহার আম্মু দোহার পাশে চলে এসেছে। আমরা এখন দোহার আম্মুর সাথে কথা বলবো। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দোহার বয়স কত এখন? 12 বছর। দোহার অনেক ঠান্ডা লেগেছে? জি, ওর সারা বছর এরকম থাকে, এরকম ঠান্ডা লেগে থাকে? হ্যাঁ। ডাক্তারের কাছে নিয়েছেন না? নেই, ডাক্তার ওষুধ পানি দিয়ে দেয়, আবার পাল্টায় দেয়, একটু বাড়ায় কমায় দিয়ে দেয়, এই করে। বার্জার লাক্সারি সিল্ক ওয়েডিং ল্যাম্প শুটে আপনার বিয়ের মোস্ট গ্ল্যামারাস ছবিটি শেয়ার করুন আর টপ কাপল চলে যান মালদ্বীপসে। কি বলে যে সারা বছর ঠান্ডা লেগে থাকে? ওই যে খাবারের শ্বাসনালী চিকন, ওর জন্য ওর খাবারের সমস্যা হয়, অনেক সময় নিয়ে খাওয়াইতে হয়, যার কারণে শ্বাসনালীতে খাবার টাবার যায়, এই জন্য ঠান্ডা কাশিটা লেগেই থাকে। ওহো, ইস, বাচ্চাটা অনেক কষ্ট পায়। ওর কাশি যখন ওঠে তখন আমারই কষ্ট লাগে। আরে, এবং ঘর করছে সারাটাক্ষণ? এরকমই থাকে। এবং সারাক্ষণই বোধহয় লালা পড়ছে, তাই না, মুখ দিয়ে? হ্যাঁ। এগুলোর জন্য তো কিন্তু ঠান্ডা লাগে, তাই না? জি, সারাক্ষণ লালা ফালতে পারে না, তো ওই শ্বাসনালীতে যায়, যার কারণে এই সমস্যাটা থাকে। সারাটাক্ষণ দোহার মুখ দিয়ে লালা পড়ছে এবং শ্বাস প্রশ্বাসের যে একটা টান, অনেক জোরে জোরে শব্দ হচ্ছে। দোহা তো জন্ম থেকে এরকম হয়েছে? জি। জন্মের সময় কি কোনো সমস্যা হয়েছিল? অক্সিজেনের অভাব ছিল, তারপরে হাসপাতালে ছিল, ভর্তি ছিল। ও হাসপাতালে হয়েছিল? হাসপাতালে হয়েছিল। ওই জন্মের পর যখন ডাক্তাররা বুঝলো যে ওর অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে, তখন কি করলো? অক্সিজেন দেওয়ার পরে অনেক দিন রাখছে হাসপাতালে, তারপরে আমরা শিশু হাসপাতালে নিয়ে আসছি ঢাকা মেডিকেল থেকে। তখন আমরা 7 দিন আবার এনে থাকলো, তারপরে বাসায় আসলাম 16 দিন পরে। তখন দোহার কি অবস্থা ছিল? তখন স্বাস্থ্যটা তো ভালোই ছিল, 4.5 কেজি ওজন হয়েছে। তখন খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারতো না? খাওয়া দাওয়া তো বুকের দুধই খাওয়াইতাম,
পরে একটু মানে শরীরে একটু ঝাঁকুনি দিত, তখন আমি ডাক্তারের কাছে জিজ্ঞেস করলাম, পরে অত মাথা বাইরে যাচ্ছে, টেস্ট দিল, টেস্ট করাইলাম, তারপরে ওই মাথার ভাইরাস ধরা পড়লো। মাথার ভাইরাস ধরা পড়লো, তারপর কি চিকিৎসা করালেন আপনারা? তারপরে ওরা ডাক্তারের ট্রিটমেন্ট দিল, মানে ফলোরাপ দিল, কয়েকদিন পর পর যায় ফলোরাপে দেখাইতে বলছে, দেখাশোনা করছি, ওষুধ দিছে, ওষুধ বাড়ায় কমায় দিছে, এগুলো চলতে আছে, এই পর্যন্ত চলতেছে। এবং তখন থেকে থেরাপি দেওয়া শুরু করেছেন? শরীর একেবারেই নরম ছিল, তখন আমি বলতেছি যে একেবারে নরম, ওরা কি থেরাপি দিব, ও তো নরমই হাত পাও, তেমন একটা বেশি করতাম না। তখন যখন শক্ত হয়ে যায় তখন আবার করি। খাওয়া দাওয়া করতে গেলে 2 ঘন্টা 1.5 ঘন্টা এরকম চলে যায়, আর অনেক সময় নিয়ে খাওয়াইতে হয়। কি ধরনের খাবার খাওয়াতেন সে সময়? কারণ তরল খাবারই তো খাওয়ার কথা। জি, এখনো তো খিচুড়ি রান্না করে ব্লেন্ডার করে এই সুজির মতনই করে খাওয়াই, চামিচ দিয়ে। ও গিলতে সমস্যা হয়? ওর গিলতে সমস্যা হয়। যখন প্রথম থেরাপি দিলেন দোহাকে, তখন দোহার বয়স কত ছিল? এই যে 2 মাস। কি থেরাপি দিয়েছিল ডাক্তার? এই সব কিছু থেরাপি আমি দেওয়াইতাম, হাত পাও এরকম করে নাড়াটাড়ি করা, কুলে নেওয়া, ওর সাথে কথা বলা, চোখে চোখে তাকানো, মানে সোয়া দেওয়া, এরকম। থেরাপিগুলো কোথায় দিচ্ছেন? ওই যে শিশু হাসপাতালে, তারপরে 14 নম্বর সিআরপিতে গেছি, তারপরে সাবার সিআরপিতে গেছি। ওর ডাক্তার বলছে একটা চেয়ার বানিয়ে দিলে হয়তো একটু ভালো লাগবে, তখন আবার 20,000 টাকা খরচ করে একটা চেয়ার বানাইলাম হলো। এই চেয়ারে মাঝে মাঝে বসাইতাম, আর কান্নাকাটি করতো, বাইন্দে রাখতো, তো অস্থির লাগে, ও থাকে না। এখন আবার আল্লাহর রহমতে কয়দিন ধরে বসে চেয়ারে বসে। পাও তো বাঁকা, পায়েরও তো অবস্থা ভালো না, একদম শুকিয়ে গেছে, হাতগুলো শুকনো। দিনের দিন খালি শুকাইতে আছে। ও বোধহয় সোজা হয়ে শুয়ে থাকতে পারে না। না, আমি সোজা করে দিলে ও বাঁকা হয়ে যায়, ওই সাইড হয়ে যায়। আপা, আপনার সন্তান মোট কতজন? 4 জন, 3 ছেলে আচ্ছা, আর 1 মেয়ে। এই মেয়ে ছোট। 3 ছেলে বড়? জি। তারা কি করছে? হেফজ পাস করছে 3 ভাই। হ্যাঁ হ্যাঁ। একজন মাওলানা শেষ করছে, আর 2 জন মাওলানা পড়তেছে। দোহাকে যখন আপনি খাবার খাওয়ান, তখন কি শোয়া অবস্থায় খাওয়াতে পারেন? না, কুলি নিয়ে খাওয়াই। ওই কুলি নিয়ে খাওয়াইতে খাওয়াইতে আমার এই হাত বাঁকা হয়ে গেছে, ব্যথা, এই জায়গাতে ব্যথা। আপনার হাতে যে ব্যথা হয়েছে, চিকিৎসা করিয়েছেন? জি, করতেছি। দোহার এই যে সমস্যা, এই সমস্যাটার নাম কি আপনি কি জানেন? জি, সেরিব্রাল পালসি। থেরাপি কয়বার দেন দিনে? 2 বার দেই, কোনোদিন 1 বার দেই, কোনোদিন দিতে পারি না। কি ধরনের থেরাপি করেন আপনি? ওই যে হাত পা এরকম করে দেই, আবার এই আঙ্গুলগুলো এরকম লড়াই, আবার একটা একটা করে এই যে এরকম করে করি, তারপরে এই যে এরকম করি, এটা ফিজিওথেরাপি। আচ্ছা আচ্ছা। তাকে না, কি হলো দোহা? সোজা করো, পাও সোজা করো। যদি হেরমোন মতো না হয় তাহলে করতে দিবে না, কান্না করবে, কিসুনি মারবে, শক্ত হয়ে যাবে। আচ্ছা আর যদি হের বিরোধিতা করি তাইলে হ্যাঁ কিসুনি মারবে। আপা, জি। এত এত দায়িত্ব পালনের পর নিজের জন্য কি সময় থাকে? না, ওই ক্লান্ত হয়ে যাই। রুমে ঢুকতেই যেটা চোখে পড়েছে আমার, সেটা হচ্ছে আপনাদের খাটের উপরে একটা ভ্যালেক্সের সিরাপ। জি। এইটা কি দোহার জন্য? দোহার জন্য। ওর কি খিঁচুনি আছে? দোহা খিঁচুনি অনেক, এখন তো হইতেছে না, সব মন খুশি দেখে না হয়। থেরাপি দিতে গেলে ও বারবার খিঁচুনি ওঠে। এত খিঁচুনি? জি। শুধুমাত্র কি ভ্যালেক্স যাচ্ছে? ভ্যালেক্স না, ভ্যালেক্স সাথে কোডুফা আছে, লেমোজিন ট্যাবলেট আছে, হেক্সিনল আছে, 7টা ওষুধ। ওই রেগুলার আমার খাওয়াইতে হয় সকাল বিকাল। একজনে বলছে যে আপনি খিচুড়ির সাথে খাওয়াই দেন। ও মানে সিরাপের মধ্যে? হ্যাঁ, অত পানি খাইতে চায় না। খিচুনির ওষুধটা আপনি নিয়মিত খাওয়াচ্ছেন না? জি, এখন তো নিয়মিত খাওয়াইতে। তারপরও এরকম খিচুনি হয়ে যাচ্ছে তার? হ্যাঁ, মাঝখানে একটু আমি বন্ধ করছিলাম। সেটা খুব ভুল হয়ে গেছে। জি। এই যে ব্যায়ামগুলো করাচ্ছেন, তারপর ওই যে দেখেন এই হাতগুলো খালি এইভাবে থাকে, থেরাপি না দিলে আরো শক্ত হয়ে যায়। মানে ওর হাতগুলো কিন্তু সবই হলো বাঁকা হয়ে থাকছে। যদি থেরাপি না দেওয়া হয় নিয়মিতভাবে, তবে এগুলো আবার শক্ত হয়ে যায়। আপনার ভিডিও দেখে আমি অনেকটা বললাম যে থেরাপি যদি না করি তো আমার মেয়েও তো এরকম শক্ত হয়ে যাবে। আচ্ছা। এই জন্য আমি আর বেশি গভীর করে আবার এই মেয়েরে দুদিন না পরে একবার হলো থেরাপি করাই। ডেলি এমনি তো স্কুলে যাই একবার, সপ্তাহে 3 দিন যাই, আর এই বাসায় আমি একবার হলো করি। হাত বাড়িয়ে দিয়ে অনুষ্ঠানে আমি দেখে অনেকটা উপকৃত হলাম। মানে একটা বাচ্চা দেখলাম 15 বছর, একটা 21 বছর, এই বাচ্চাগুলো আমি ভিডিওগুলো আমি দেখি, কারণ আমার বাচ্চা এরকম হাসে দেখে এরকম আমি ভিডিওগুলো দেখি আমি একটু থেরাপিগুলো একটু বেশি আগ্রহী হলাম, স্কুলে ভর্তি করলাম। RTV যে উদ্দেশ্য নিয়ে বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানটি প্রচার করে থাকে,
তার একটি হচ্ছে এই সচেতনতা তৈরি, যাতে মায়েরা, পরিবারগুলো বুঝতে পারে যে বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের জন্য আসলে কী করণীয়, নিজের জন্য কী করণীয়। অনেক ধন্যবাদ আপা। বার্জার পেন্টস হাতবাড়িয়া জেলা অনুষ্ঠান আপনাকে নিয়ে অনুপ্রাণিত হয়েছেন দোহাকে সাপোর্ট দেওয়ার জন্য এভাবে। দর্শক, আপনারা দোহাকে দেখলেন, দোহার অবস্থা সম্পর্কে জানলেন। দোহার আসলে এই যে সমস্যাটা, এটাকে কি বলে, এর ফলে দোহার কী ধরনের সাপোর্ট প্রয়োজন, পরিবারের কী করণীয়, এটা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা আমরা পেতে চাই। আর এই পরিষ্কার ধারণাটা নিতে আমরা এখন চলে যাব একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে। তবে তার আগে নিয়ে নেব ছোট্ট একটি বিরতি। দোহা, চলো আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিই, কেমন? চলো। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাতবাড়িয়া জেলা অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। বার্জার লাক্সারি সিল্ক ওয়েডিং গ্ল্যাম শুটে আপনার বিয়ের মোস্ট গ্ল্যামারাস ছবিটি শেয়ার করুন আর টপ কাপল চলে যান মালদ্বীপে। দর্শক, বার্জার পেন্টস হাতবাড়িয়া জেলা অনুষ্ঠানের এই পর্যায়ে দোহার বিষয়ে বিস্তারিত জানতে এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে। দোহা সেরেব্রাল পলসি রোগে ভুগছে। আসলে সেরেব্রাল পলসি রোগ বা সমস্যা বলতে আমরা যেটা বুঝি, সাধারণত জন্মের সময় জটিলতার কারণে দেখা দেয়। জন্মের সময় যদি শিশু ব্রেনের মধ্যে অক্সিজেনের স্বল্পতা দেখা দেয়, পরবর্তীতে তার বিভিন্ন ধরনের বিকাশে বাধাগ্রস্ত হয়। আর দোহা স্প্যাস্টিক কর্ডিপ্লেজিক সেরেব্রাল পলসিতে ভুগছে। সেরেব্রাল পলসির মধ্যে স্প্যাস্টিক কর্ডিপ্লেজিয়ায় সবচেয়ে জটিল এবং তীব্র। এই লক্ষণগুলো কিভাবে বোঝা যায়? ব্রেনের অক্সিজেন স্বল্পতার কারণে যে বিকাশ বাধাগ্রস্ত হয়, প্রথমেই যেটা আমরা মায়েরা বুঝতে পারে, যেমন দেরিতে বসতে হাঁটতে শেখে, তারপরে কথা বলা, শোনা, দৃষ্টিশক্তি সব কিছুতেই তাদের বাধাগ্রস্ত হয়। তো প্রথমেই যে লক্ষণটা বোঝা যায় সেটা ঘাড় শক্ত হওয়া। সাধারণত একটা বাচ্চা 3 থেকে 4 মাসে ঘাড় শক্ত হয়। যারা একটা জন্মগত জটিলতার মধ্যে দিয়ে যায়, সেই সমস্ত শিশু যদি 3 থেকে 4 মাসের মধ্যে ঘাড় শক্ত না হয়, তাহলে একটা সন্দেহ জাগে। সেটা দেখেই মায়েরা চিকিৎসকের শরণাপন্ন হয়। আমরা এই সমস্ত বাবা মাদেরকে বলবো, তারা প্রথমেই আশেপাশের যে শিশু বিশেষজ্ঞ আছে তাদের পরামর্শ নেবেন। সেরেব্রাল পলসি অসুখের চিকিৎসাটা মাল্টিডিসিপ্লিনারি। আসলে আমাদের চিকিৎসকের কাছে মাল্টিডিসিপ্লিনারি শব্দটা হলো ওষুধের পাশাপাশি আরও কিছু থেরাপি যাদের দরকার হয় তাদেরকে আমরা মাল্টিডিসিপ্লিনারি বলি। এখানে দেখা যায় সেরেব্রাল পলসি বাচ্চাদের কারো কারো হাত পা শক্ত থাকে, কারো কারো খিঁচুনি থাকে। এই সমস্ত কারণে ওষুধের দরকার হয়। আবার দেরিতে বসতে হাঁটতে শেখা, বুদ্ধি খোলা, কথা আসা বা চোখে দৃষ্টিশক্তির ক্ষীণতা, এই সমস্ত আসে থেরাপির মাধ্যমে। তাই পাশাপাশি যখন ওষুধ এবং থেরাপি চলে তখন ফলাফলটা ভালো হয়। ওষুধগুলা যে কারণে দরকার হয়, কারো হাত পা শক্ত থাকে, কারো খিঁচুনি থাকে, এই সমস্ত কারণে ওষুধের দরকার হয়। আর যে দেরি করে যে তার বিকাশ হচ্ছে, এইটার উন্নতি আসে সাধারণত থেরাপির মাধ্যমে। তা এই সমস্ত বিশেষায়িত সেন্টারগুলো এই থেরাপি শিখিয়ে দেয়। বাবা মারা বাড়িতে বসেই নিজেরা সেইটা প্র্যাকটিস করতে পারে। এদের চিকিৎসা সাধারণত দীর্ঘমেয়াদী হয়ে থাকে। বাবা মায়েরা এই চিকিৎসা করতে গিয়ে অনেক সময় পেরেশানি হয়ে যায়। অনেক সময় তারা চিকিৎসার খেয়ে হারিয়ে ফেলে, চিকিৎসা ধারাবাহিকতা রক্ষা করে না, তখন ওষুধগুলোও বন্ধ করে দেয়। তাই আমরা বলবো যে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধগুলো বন্ধ করবেন না। আর পাশাপাশি একটা আবেদন থাকবে, যেহেতু দীর্ঘমেয়াদী চিকিৎসা বাংলাদেশের অধিকাংশ মানুষের যে স্বল্প আয়ের মধ্যে বসবাস, সেক্ষেত্রে সরকারি এবং বেসরকারি যে সমস্ত উদ্যোগ আছে তারা যদি এদের পাশে দাঁড়ায়, তাহলে এদের চিকিৎসা একটু সহজলভ্য হবে। অনেক ধন্যবাদ বিশেষজ্ঞ চিকিৎসককে এত চমৎকার করে বিস্তারিত তুলে ধরার জন্য। দর্শক, বার্জার পেন্টস হাতবাড়িয়া জেলা অনুষ্ঠানের এই পর্যায়ে আমি এখন কথা বলবো দোহার বাবার সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনার নামটা জানতে চাচ্ছি। আমার নাম মোহাম্মদ এমদাদুল হক।
কি করছেন? আগে একটা চাকরি করতাম, এখন চাকরি করি না। এখন আমার পছন্দের মতন আমি আমার জীবন চলার জন্য একটা কাজ বেছে নিয়েছি, ওইটাতে আমি আমার তার মানে ব্যক্তি উদ্যোগে আপনি কাজ জি করছেন। জি। এই দীর্ঘ 12 বছরের আপনার কন্যাকে নিয়ে এই পথ চলার অভিজ্ঞতার কথাটা যদি আমাদের দর্শকদের সাথে আপনি শেয়ার করতেন। দুহা জন্ম হবে তখন আমি আগেই বুঝতে পারছি, তো ওকে আমি ঢাকা মেডিকেলে নিয়ে গেছিলাম। ডেলিভারির জন্য সময়টা অনেক বেশি পার হয়েছিল, তো ডাক্তারকে আমি বারবার বলতেছিলাম সিজারের জন্য, তো বলতেছে যে না, স্বাভাবিকভাবে আসবে, আপনি সিজার কথা বলবেন না, আর আমরা সিজার করবো না। স্বাভাবিকভাবে আসছে, লম্বা একটা সময় গেছে। ডেলিভারি হওয়ার সাথে সাথে আমাকে সর্বপ্রথম খুলে দিল, বলে যে ঢাকা মেডিকেল এত নম্বর ওয়ার্ডে যান, বাচ্চার সমস্যা আছে। তাই আমি নিয়ে গেলাম। ডাক্তার তাকে দেখার পরে বলতেছে যে সে তো অসুস্থ, আপনি কি ভর্তি নেবেন? হ্যাঁ, ভর্তি দেন। তো ঢাকা মেডিকেলের সাথে সাথে তাকে ভর্তি দেওয়া হলো। সপ্তাহখানি আমি এখানে থাকার পরে ডাক্তারকে বললাম যে আমার বাসার কাছে শিশু হাসপাতাল, আমাকে রেফার করে দেন, শিশু হাসপাতালে চলে যায়, আমার জন্য ভালো হবে। তো শিশু হাসপাতালে আসার পরে অনেক পরীক্ষা নিরীক্ষা পরে ওরা বলতেছিল যে মাথার মধ্যে ভাইরাস আছে, তো ভাইরাসের জন্য 21টি ইঞ্জেকশন দেওয়া হয়েছে তাকে। তো বাসায় চলে আসলাম। এই কয়েকদিন পর পর অসুস্থতা বেড়ে যায়, বেড়ে যাওয়ার সাথে সাথে আমরা শিশু হাসপাতালে যাই। মানে কি অসুস্থতা? ব্রেন ড্যামেজ হয়ে গেছে। 100 মধ্যে 80% ব্রেন তার নষ্ট, মাত্র 20% তার ব্রেন আছে। দুহাকে নিয়ে আমি পিজি হাসপাতালে, ঢাকা মেডিকেলে, শিশু হাসপাতালে, 14 নম্বর সিআরপি, সাভার সিআরপি, এই অনেক দৌড়াদৌড়ি করছি কাগজপত্র নিয়ে, অনেক ডাক্তার দেখেছি। দেখানোর পরে এখন আমরা নিয়মিত এই 10 বছর ধরে আমরা এমআরকা নিয়ে আমরা সবসময় বাচ্চাকে নিয়ে যাই। ওরা আমাদের প্রতি অনেক সহানুভূতি দেখা, এখানেই আমরা তাকে ফুল অফে নিয়ে যাই, চিকিৎসা নিচ্ছি। দুহার কি প্রতিবন্ধী কার্ড আছে? জি, কার্ড আছে। সে কি নিয়মিত প্রতিবন্ধী ভাতা পায়? জি, পাচ্ছে। সামান্য ভাতা, মাত্র 850 টাকার মতন এরকম। শুধু দুহাই না, সারা বাংলাদেশের প্রতিবন্ধী বাচ্চাদের কথাই আমি বলি যে 850 টাকা তাদের তো এক সপ্তাহের খরচ না। কীভাবে সে চলে? যদি সংসার যদি অসচ্ছল হয় তাহলে তো ওদের জন্য অনেক কষ্টকর বিষয় এটা। ভালোভাবে যদি ভাতাটা হইতো তাহলে তাদেরকে নিয়ে সেবাটা দেওয়া আমাদের জন্য অনেক সহায়ক হইতো। দুহাদের মতো বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদেরকে নিয়ে পথ চলতে গেলে অনেক সাপোর্ট প্রয়োজন। আপনি দুহার বাবা হিসাবে কি ধরনের সাপোর্ট চান রাষ্ট্রের কাছে, সমাজের কাছে? যে সমস্ত ফ্যামিলিতে এরকম প্রতিবন্ধী বাচ্চা আছে, ফ্যামিলি যদি অসচ্ছল হয়, যে রাষ্ট্রের থেকে বা সমাজ থেকে বা কোনো ব্যক্তির কাছ থেকে, কোনো সংস্থা থেকে অর্থনৈতিক সাপোর্টটা যখন সে পাবে, তখন তারা স্বতঃস্ফূর্তভাবে এই বাচ্চাকে সেবাটা দেওয়ার জন্য তার সাহায্য হবে। আর চিকিৎসাটা অবশ্যই 100 মধ্যে 110% ফ্রি সার্ভিস দিবে, তাহলে তাদের মা বাবার জন্য সহায়ক হবে তার সেবাটা দেওয়ার জন্য। আপনার প্রিয় সন্তান দুহাকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? উত্তরটা নেব, তবে তার আগে নিয়ে নেব ছোট্ট একটি বিরতি। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আবারও একটি ছোট্ট বিরতি। ফিরব কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গে থাকুন। দুহাতে বাড়িয়ে দাও। বার্জার লাক্সারি সিল্ক ওয়েডিং ল্যাম্প শুটে আপনার বিয়ের মোস্ট গ্ল্যামারাস ছবিটি শেয়ার করুন, আর টপ কাপল চলে যান মালদ্বীপসে। দুহাতে বাড়িয়ে দাও। দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। দর্শক, আজ আমরা চলে এসেছি দোহাদের বাসায় এবং শুনছি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু দোহাকে নিয়ে এই পরিবারটির পথ চলার অভিজ্ঞতার কথা। আবারও ফিরছি আলোচনায়। জি, বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে যে বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছিলাম, যে দোহাকে ঘিরে আপনার ভবিষ্যৎ ভাবনা কি? দুহাকে নিয়ে ভাবনা, দুহা আমরা তো আশাবাদী আল্লাহ তাআলার কাছে। আল্লাহ কোরআনে বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আমার রহমত হইতে নৈরাশ হয় না। আমরা আল্লাহ তাআলার কাছে আশাবাদী, একদিন না একদিন আল্লাহ আমাদের দুহাকে সুস্থ করে দেবে। সেই আশা নিয়ে আমরা দুহাকে সেবা দিচ্ছি, চিকিৎসা দিচ্ছি, যতটুকু পারতেছি আল্লাহ তাআলার কাছে দোয়াও করতেছি। আল্লাহ চাহে তো ইনশাল্লাহ আমার দুহাকে ভালো করে দেবে ইনশাল্লাহ। দোহার মা বাবা বেঁচে থাকবে না, তখন আসলে দোহার কি হবে? এই ভাবনাটা কি আপনাকে ভাবায় না? হতে পারে দুহার আম্মু চলে যাবে দুনিয়া থেকে, তখন এই দুহাকে সাপোর্টটা কে দিবে? তখন আমার সুখেতে পানি চলে গেছে।
আমি তো কিছুই করতে পারবো না দোহাকে, আমি তো দোহার কোনো সেবাই করতে পারবো না। তখন আমি কান্না ছাড়া আর কোনো কিছু ছিল না চোখের মধ্যে। দোয়া করি আল্লাহর কাছে যেন দোহাকে যেন সবাই তো মরবে, দোহা যেন আগে চলে যায়, দোহা যেন আগে যায়, তাহলে আমাদের জন্য মঙ্গল হবে। পৃথিবীতে সবচেয়ে কঠিন উচ্চারণ মনে হয় কোনো বাবা যখন এরকম কথা বলে, কোনো মা যখন এরকম আকুতি জানায় যে আমাদের আগে যেন আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান পৃথিবী থেকে বিদায় নেয়, চলে যায়। ছেলেদেরকে প্রস্তুত করেননি বোনের দায়িত্ব নেওয়ার জন্য, বোনের দেখাশোনা করার জন্য? ওরা তো পড়াশোনায় ব্যস্ত, এখন তাদেরকে পড়াশোনার জন্য সুযোগ দিচ্ছি, আমি নিজেই সুযোগ দিচ্ছি। কিন্তু ভাইদেরকে বলেননি যে তোমাদেরও বোনের একটা দায়িত্ব আছে, আমরা না থাকলে তখন তোমাদেরকে সে দায়িত্বটা পালন করতে হবে? এই বিষয়ে মোটামুটি সচেতন আছে। বাবা হিসেবে যে মুহূর্তে আপনি বুঝতে পেরেছিলেন আপনার কন্যা সন্তানটি আর 10টি কন্যা সন্তানের মতো নয়, সেই মুহূর্তে আসলে বাবা হিসেবে আপনার মনের মধ্যে কি অনুভূতি তৈরি হয়েছিল? দোহা জন্মগতভাবে অসুস্থ হয়েছে, অনেকে আমাকে অনেক কথাই বলছে, তারপরে আমি আশাবাদী আল্লাহ তাআলার কাছে। কি কথা বলেছে? কথা বলছে অনেকে যে আমার যে বাচ্চার যে সমস্যা, অনেকে আপনজন বলছে যে এই সমস্যা তো ভালো হয় না, ভালো হয় না। কথাটা শোনার পরে কষ্ট লাগছে, কষ্ট লাগার পরে আমি আল্লাহর কাছে আশাবাদী এই বাচ্চা ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো হবে, আশা নিয়েই আমি 12টা বছর পার করছি। দর্শক, আমার চোখে দোহার বাবা একজন অসাধারণ বাবা। আপনি আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের যে বাবারা রয়েছেন, যারা কিনা সন্তানের এই বিশেষ সীমাবদ্ধতাকে আপনার মতো করে মেনে নিতে পারেননি, তাদের উদ্দেশ্যে কি বলবেন? যাদের ফ্যামিলিতে এরকম বাচ্চা আছে, আমার ব্যক্তিগত কথা হলো এই বাচ্চাদেরকে অবশ্যই তাদেরকে সেবা দিবে, যত্ন করবে, আদর করবে, চিকিৎসা করবে। দোহার মতো বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান যে পরিবারগুলোতে আছে, সেই পরিবারের উদ্দেশ্যে আপনি কি মেসেজ দিতে চান? দোহার মতো যে সমস্ত ফ্যামিলিতে এরকম বাচ্চা আছে, তাদের মা বাবা এবং ফ্যামিলির সদস্যদের জন্য উচিত হবে এইরকম বাচ্চাদেরকে অবহেলা না করা, স্বতঃস্ফূর্তভাবে মেনে নিয়ে তাকে সেবা দেওয়া, তাদেরকে আদর করা, মহব্বত করা, কারণ আল্লাহ তাআলা দিছে। কারণ কিতাবের মধ্যে হাদিসে পাকে আসছে ওই বাচ্চা যখন মারা যাবে নিষ্পাপ হয়ে মারা যাবে, আর ওই বাচ্চা মা বাবাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাবে। তাহলে এই বাচ্চাকে আমরা কখনো নেগেটিভ আমরা দেখব না, পজিটিভই দেখব। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, সত্যি যে বিষয়ের জন্য সেই শিশুটি দায়ী নয়, কেন তাকে দোষ দেয়া, দায়ী করা, কেন তাকে অবহেলা করা, সে তো তার এই বিশেষ অবস্থার জন্য কোনোভাবেই দায়ী নয়। আমরা যেন বিশেষ চাহিদা সম্পন্ন এই শিশুদেরকে অবহেলা না করি। আমরা চেষ্টা করব পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলোর জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে, এই পরিবারগুলোর পাশে দাঁড়াতে, তাদের মানসিক শক্তি বৃদ্ধি করে এই বিশেষ সন্তানসহ তাদের পথ চলাকে এগিয়ে নিয়ে যেতে। সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTVর নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, RTVর সঙ্গে থাকুন। স্বপ্ন জড়িয়ে দাও অবুঝ কুসুম কলি রঙেতে রাঙিনা, যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও, হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও।